সুমি এবং আবির রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন। সুমি খাবার খেতে খেতে খাবারের ভেতর একটি চুল পেল। চুলটি হাতে নিয়ে সুমি রেগে গিয়ে আবিরকে জোরে একটা ধাক্কা মেরে বললেন, তুমি আমাকে কোথায় খাবার খেতে নিয়ে এসেছ? তখন আবির কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? সুমি চেঁচিয়ে বলল, তুমি আমাকে এত জঘন্য একটা জায়গায় খাবার খেতে কেন নিয়ে আসছ? ছি ছি, আমার ঘৃণা করছে। এতক্ষণ আমি নোংরা খাবার খেয়েছে। সুমি চুলটি আবিরের সামনে দেখিয়ে বললেন, তোমার খাবারে যদি এই চুলটি থাকতো তোমার কাছে কেমন লাগতো? তখন আবির সুমির মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলতে লাগলেন, রাগ করো না সোনা, হয়তো রান্নার সময় একটা চুল পড়েছে, তাই বলে এত জোরে চেঁচিও না, আশেপাশের মানুষ তোমাকে খারাপ বলবে। সুমি কোনোভাবেই আবিরকে বুঝতে পারছিল না। সুমি অনবরত চেঁচিয়ে যাচ্ছিল। সুমির চেঁচানোর শব্দ শুনে আশেপাশের দু একজন লোক সুমির টেবিলের কাছে চলে আসলো। সাথে সাথে ওয়েটার আসলো। ওয়েটার এসে টেবিলের পাশে দাঁড়িয়ে সুমিকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, কি হয়েছে, আপনি চেঁচাচ্ছেন কেন? সুমি কোনো কথা না বলে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে ওয়েটারকে কষে একটা থাপ্পড় মারলেন। সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে গেলেন। পাশের টেবিল থেকে আসা একজন লোক বললেন, এটা কোন ধরনের বেয়াদবি, তোমার বাবার সমতুল্য ওয়েটারকে থাপ্পড় মারলে কেন? তখন সুমি জোরে রেগে মেগে চেঁচিয়ে বললেন, এই ফকিনের বাচ্চা, তোরা তো নোংরা কেন? তোরা নোংরা খাবার দিস বলে আমাদের পেট খারাপ হয়। এই বলে হাতে এক মুঠো খাবার নিয়ে ওয়েটারের মুখে ঢুকিয়ে দিয়ে বললেন, নে, এই নোংরা খাবার তুই খা। তোরা এসব খাবারকে হজম করতে অভ্যস্ত, আমরা না। সবাইকে নিজেদের মতো নোংরা ভাববি না। পরিষ্কার খাবার দিতে পারলে রেস্টুরেন্ট খোলা রাখবে, আর না হলে রেস্টুরেন্ট রাখার দরকার নেই। আমরা বেশি টাকা দিয়ে নোংরা খাবার খেতে আসি না। সুমি চাতা বলে ওয়েটারকে অপমান করতে লাগল, আর ওয়েটার মাথা নিচু করে দাঁড়িয়ে শুনতে লাগল। পাশের টেবিল থেকে আসা একজন ভদ্রমহিলা সুমিকে বললেন, দেখো মামুনি, এই লোকটি তোমার বাবার বয়সে, সেখানে খাবার পরিবেশন করে, তুমি তার গালে কষে একটা থাপ্পড় মারতে পারো না, কারণ সে তোমার বয়সে অনেক বড়। পাশের টেবিল থেকে আসা আরও একজন ভদ্রমহিলা বললেন, আর যাই হোক, মানুষ মাত্রই ভুল, তার জন্য তুমি এভাবে সিন ক্রিয়েট করতে পারো না। তোমার কাছে খাবারটা নোংরা মনে হলে তুমি ওয়েটারকে ডেকে ফেরত দিয়ে দিতে পারতে, কিন্তু বেয়াদবের মতো বাবার বয়সে একটা লোককে তুমি তো থাপ্পড় মারতে পারো না। তুমি তো ওয়েটারকে থাপ্পড় মারো নাই, তুমি তোমার বাবাকে থাপ্পড় মেরেছ। তখন আবির সুমির উপর রেগে গিয়ে বললেন, তুমি আমার গার্লফ্রেন্ড, এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। তুমি যে এত বড় একটা নোংরা জঘন্য কাজ করেছ, এর প্রায়শ্চিত্ত তুমি কখনোই করতে পারবে না, কারণ তুমি তো ভদ্রতা কাকে বলে সেটাই শেখোনি। আমি এতদিন ভাবতাম তুমি শিক্ষিত, নম্র, ভদ্র একটি মেয়ে, কিন্তু না, তুমি রাস্তার মেয়েদের থেকেও জঘন্য। তুমি লেখাপড়া শিখেছ ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারোনি, হয়েছে কুশিক্ষায় শিক্ষিত। পাশের টেবিল থেকে আসা ভদ্রমহিলাটি আবারও বললেন, দেখো মা, রেস্টুরেন্টে ওয়েটারদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাস্টমারদের সামনে খাবার পরিবেশন করা, ভালো সার্ভিস দেয়া। খাবারের ভিতরে কি আছে না আছে সেটা তার ওয়েটারে সার্চ করে দেখে না, কারণ খাবারটা রান্না করে প্লেটে উঠিয়ে দেওয়ার দায়িত্ব বাবুর্চিদের থাকে। রেস্টুরেন্টের ভেতরে ঝগড়া শুনে রান্নাঘর থেকে বাবুর্চি চলে আসছেন। বাবুর্চি এসে দেখলেন সবাই মিলে সুমিকে অনেক বকাঝকা করছে। বাবুর্চি এসব গণ্ডগোল দেখে তাড়াহুড়ো করে বললেন, আপনারা সবাই একটু থামুন, অনেকক্ষণ ধরে আপনাদের হইচই দেখছে। আসলে একটা কথা কি, রান্নাটা তো আমি করেছি। আমার খাবার পরিবেশন করা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব, কিন্তু ওয়েটারকে থাপ্পড় মেরে অনেক বড় ভুল করেছেন, কারণ মানুষ মাত্রই ভুল আছে। আপনি চাইলে সুন্দর করে বলতে পারতেন যে আপনার খাবারে ময়লা পড়েছে, আমাকে খাবারটা চেঞ্জ করে দিন, না হলে আপনার টাকাটা ফেরত চাইতেন, তাহলে সিনক্রেটটা হতো না। তবে আপনার মধ্যে কিছু কুবুদ্ধির, প্রতিহিংসা এবং অহংকারের কারণে একটি সহজ ব্যাপারকে আপনি বড় করে ফেলেছেন। তখন আবির বলল, একটা কথা সবসময় মাথায় রাখবে, অহংকার আর হিংসা পতনের মূল। কথায় আছে না, আরেকজনের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াতে নিচে গিয়ে পড়তে হয়। সেরকম তোমার সাথে এখন হলো। তুমি অতিরিক্ত অহংকারে ওয়েটারকে অপমান করতে চেয়েছিলে, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, তুমি নিজে অপমানিত হয়ে গেলে। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এই বলে আবির রেস্টুরেন্ট ত্যাগ করে চলে গেল, আর সবাই যে যার কাজে চলে গেলেন। সুমি একা একা দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলেন, আমি আজ এত বড় একটা ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবেন না।
তবুও নিজের ভুলটা স্বীকার করে মলিন মুখে সুমি ওখান থেকে চলে গেলেন। প্রতিটা মানুষই ভুল করার আগে বুঝতে পারে না কোনটা ভুল আর কোনটা সঠিক। আমাদের প্রত্যেকে প্রতিটা কাজ করার আগে ভালো করে বুঝে শুনে করতে হবে। আমাদের এই ছোট্ট একটা ভুলে আরেকজনের বড় ক্ষতি হতে পারে। বাবু, তুমি সাবধানে থেকো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন? বসো। শোনো, আমি যাব আর কাল পরশুর মধ্যেই চলে আসবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো, ওকে? তাড়াতাড়ি আসবে, ভিডিও কল দিবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবু, গেলাম। আল্লাহ। তুমি যে আসছো, তোমার দেখে নাই তো? না, দেখে নাই। গেছে গা? যাক, এতদিন পরে আমরা একটা সুযোগ পেলাম। কবে আসবে ও? বলেছে মিনিমাম 3-4 দিন লাগবে। এই 3-4 দিন আমরা এতটা রোম্যান্স করব, বুঝতেই তো পারছো। বসো, তুমি বসো। তুমি কি গরম নাকি? সারার মতো চিল্লাও কেন? হ্যাঁ, মানুষ তো শুনে ফেলবে। কয়টা ঢুকছে দেখো। কি ঢুকছে? আমার তো 12টা বেজে গেছে জানো। তুমি কি আমাকে এটার জন্য ডেকে এনেছো? 12টা তো শুধু তোমার একা বাজে নাই, আমারটাও বেজে গেছে। এখন তার মানে আমার হাজবেন্ড আমাকে পরীক্ষা করার জন্য এগুলো রেখে গেছে, যাতে করে কেউ যদি আমার সাথে মিট করতে আসে তার তার যেন সর্বনাশ হয়ে যায়, আর তারপরে সেও ধরবে। এই শোনো, বলো। তুমি তো এটাই প্রচুর আঘাত পেয়েছো, তাই না? হ্যাঁ। তুমি কোথাও বসবে না, আর কেউ যদি তোমাকে বসতে বলেও তাও তুমি বসবে না। আর যদি লাইসেন্সের বাইসেন্স তুমি যদি বসেও পড়ো, তুমি চিৎকার দিবে না। কথাটা বুঝতে পেরেছো? কাউকে তুমি বুঝতেই দিবে না যে তোমার সাথে এমন কিছু ঘটেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, কাউকে বলবো না। আমি এখন আসি। এই কোথায় যাচ্ছ? বসো। আর বসতে পারলাম কই, যে কয়টা ঢুকেছে আমার অবস্থা শেষ। আজকে আসি। লালিং করে কি করে? এটা দিয়ে তো আমাকে একদম শেষ করে দিল। আল্লাহ জানে কি হয়। এটাকে এখানেই রাখি। হ্যাঁ, আমি সে কখন থেকে অপেক্ষা আছি বাসায় কেউ ঢুকে নাকি দেখার জন্য, কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছি না। না না, আর দেরি সহ্য হচ্ছে না, এবার দেখতে হয়। না, হয়তো আমার চিন্তা ভাবনায় ভুল হতে পারে। আমি বাসায় ফিরে আসছি। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি অবস্থা, কেমন আছিস? জি স্যার, ভালো। কিরে ফারুক, তুই বাঁকা হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না স্যার, মানে কোমরে ব্যথা? আরে আমি তোকে মারিনি তো, এইভাবে চিল্লানোর কি আছে? স্যার কি হয়েছে? স্যার হয়েছে কি, ওই বাসার থেকে আসার সময় রিক্সা উল্টা পড়ে গেছি, প্যারাক ঢুকছে। প্যারাক ঢুকছে মানে? তাই তো কই, বাসায় কেউ ঢুকলো না, ভাই হইলো না। আমি তো সারাদিন অপেক্ষায় ছিলাম। তার মানে তলে তলে এই কাম।
আমার বউ আমারই বাড়ির সিকিউরিটির লোকে প্রেম করে? হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ বাসাদন তোমারে বহুদিন পরে পেয়েছি। খবর আছে। এই সত্যি করে বলতো, কি হয়েছিল? ওই রিক্সা থেকে পড়ে প্যারা ঢুকছিল, না কারো বাসায় গিয়ে সোফায় বসতে গিয়ে প্যারা ঢুকছিল? হ্যাঁ না স্যার, স্যার ওই রিক্সা থেকে পড়েই প্যারাক ঢুকছে, আর কিছু না। তুই সত্যি কথা না বলে কিন্তু তোকে পুলিশে দেবো আমি। না স্যার, না স্যার, পুলিশে ফোন দিন না, শুধু শুধু ঝামেলা বাড়ায় কি দরকার? সত্যি করে কইতাছি, রিক্সা থেকে পড়ে গিয়ে প্যারাক ঢুকছে। কি করতেছো তুমি? স্যার তুমি যাও নাই? না, আমি যাই নাই। কেন যাইনি জানো? আমি যাইনি এই জন্য চোর ধরতে চাইছিলাম। বাড়ির ভিতরে কোনো চোরে ঢুকে নাই। ও, বাড়িতে কোনো চোর ঢুকেনি, তাহলে ওর পাশার ভিতরে প্যারাক ঢুকলো কিভাবে? ও, ওর প্যারাক ঢুকছে। ও হ্যাঁ, মনে পড়ছে তো, আমারে তো বলছিল। আরে ওই যে ও যখন পাঁচতলায় গেছিল, ওখানে তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে তো প্যারাক মারা অনেক কাঠ পড়ে আছে। ও নাকি পিছলা খেয়ে ওটার উপর পড়ে গেছিল, তারপরে নাকি অনেক ব্যথা পাইছে। ও আচ্ছা আচ্ছা, ওর পাশে প্যারাক ঢুকছে ছাদে পাঁচতলায় গিয়ে। এটা তুমি জানলে কিভাবে? ও হ্যাঁ হ্যাঁ, কিভাবে জানো? ও মনে পড়ছে, আমি ওই যে কাপড় চোপড়গুলো ধুইছিলাম, তখন ওই যে ছাদে উঠতেছিলাম, ওটার সময় দেখি যে উনি নিচে নামতেছে, উনি বললো মানে হাঁপাইতে হাঁপাইতে ওনার নাকি ঢুকে গেছে। ও আচ্ছা, ও বললো ওর পাশে প্যারাক ঢুকছে, রিক্সা থেকে পড়ে গিয়ে রাস্তায় প্যারাক ছিল, এটা ঢুকে গেছে। আর তুমি বললা ও পাঁচতলায় ছাদে গেছে, কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওখানে কাঠের থেকে প্যারাক ঢুকছে। দুজনের কথা দুরকম হলো কেন? তার মানে ও আজকে আমাদের বাসায় ঢুকেছিল, আমাদের রুমে আমি সোফায় প্যারাক রেখে এসেছি, ওই প্যারাকে ও বসছিল, তাই না? হ্যাঁ, ওই সত্যি কথা বল, বল সত্যি কথা স্বীকার কর। স্যার, স্যার, ও স্যার, আমি আবার কাছে গেছি, যাই আপনাকে সোফায় বইছি, প্যারাক ঢুকে গেছে। আর কদিন হয়ে গেছে? স্যার আর যাই নাই, আর যাই নাই, যাই নাই। কদিন হয়ে গেছে? স্যার ওরে মারেন না। ওই, আমার বউরে আমি মারি, তোর মায়া লাগে কেন? স্যার আজকের পর থেকে এই বাড়িটা তোর কিছু টেকনিক দিতে চাই না। কেমন কথা বলছো? হাজবেন্ড কি বাসা থেকে বিদায় করে দিয়ে বাড়ির সামান্য একটা কেয়ারটেকার আর আমাকে দারোয়ানের সাথে প্রেম করিস? তোর মন এত জঘন্য, এত নিজ, তোর সাথে কোনো সংসার অসম্ভব। এই যা যা, বেরো। কি এমন নোংরা মনের মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি? আচ্ছা বাবু, তুমি সাবধানে থেকো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন? বসো। শোনো, আমি যাব আর কাল পরশুর মধ্যেই চলে আসবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো, ওকে? তাড়াতাড়ি আসবে, ভিডিও কল দিবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবু, গেলাম, আল্লাহ হাফেজ। তুমি যে আসছো, তোমার দেখে নাই তো? না, দেখে নাই। গেছে গা? যাক, এতদিন পরে আমরা একটা সুযোগ পেলাম। কবে আসবে ও? বলেছে মিনিমাম 3-4 দিন লাগবে। এই 3-4 দিন আমরা এতটা রোম্যান্স করব, বুঝতেই তো পারছো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বাজান? ভালো আছি গো। তুই ভালো আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, আপনার পাশে উনি কে? আরে তুই তোর বোনকে চিনতে পারছিস না? ও তো তোর ছোট বোন শেফা। না না না, উনি আমার বোন হতেই পারে না। উনি কেন আমার বোন হবে? ওনার যে পোশাক আশাক, আমি তো ওইদিকে তাকাতেই পারছি না। ভাইয়া, তুমি মাওলানা হয়ে তুমি তোমার নিজের বোনকেই অস্বীকার করতেছো? আমি এখনো ছোট, আমি যদি এখন এইসব পোশাক আশাক না পরি তাহলে কখন পরবো বলো তো? আমি জানি না আপনি আমার সত্যি বোন কিনা, আর আপনি যদি আমার সত্যি বোন হয়ে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলছি। আমি একজন মাওলানা, পাশ করে আজকে বাসায় ফিরলাম, কিন্তু
বাসায় এসে যে এই অবস্থা দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে যে আমি একজন মাওলানা হওয়া সত্ত্বেও আমার বোন একজন ব্যাপর্দা নারী। আমি আমি বাবা বাবা আমি এক্ষুনি চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে। আমি এ বাড়ি থাকতে পারবো না। আরে এতদিন পরে আসছস, তুই কোথায় যাবি? বাবা, ভাইয়া মাওলানা হওয়ার পরে তার ভিতরে অহংকার ঢুকে গেছে। এখন তো আমাকে সে পরিচয় দিবে না। আমার পরিচয়ের কোনো প্রয়োজন নেই। বাবা, আমার শপিং করতে যাওয়ার কথা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাবা, এসব আমি কি দেখছি? আমারই বাড়িতে আমারই ছোট বোন এভাবে ব্যাপারটা হয়ে চলাফেরা করছে। সে শপিং করতে যাবে এরকম একটা পোশাক পরে। আরে ও ছোট মানুষ, এসব নিয়ে আর পাবিস না, চল ঘরে কিসের চল। ছোট বাবা, ও প্রাপ্তবয়স্কা হয়েছে। ও এরকম ভাবে চলাফেরা করলে এই সংসারে আমি থাকবো না, এই ফ্যামিলিতে আমি আর আসবো না। এই বিষয় নিয়ে পরে কথা বলবো না, তুই এখন ঘরে চল। না বাবা, বস। শোনো বাবা, আমি ঘর তখনই যাব যখন আমার পরিবার ঠিক হবে। আয় ঘরে আয়, ঘরে আয় এবার। বাবা চলো, আমি রেডি। যাবি? তোর ভাই তো বলতেছে এরকম পোশাক না পরে মার্কেটে যাওয়ার জন্য। এই পোশাক পরেই কি মার্কেটে যাবি? এখন দেখছি তুমি তোমার ছেলের সাপোর্ট নিয়ে কথা বলতেছো। তুমি কি ভুলে গেছো আমি আমার নিজের মতো করে চলি? তোমার ছেলে এখন কি না কি হয়ে এসেছে আর ওর কথা আমার শুনতে হবে, এতে আমি বাধ্য নই। আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার ফ্রিডমের প্রয়োজন আছে। আমি আমার স্বাধীনতার জন্য সব কিছু করতে পারি। আমি কোন পোশাক পরবো, আমি কোনটা খাবো, কোনটা কি করবো, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা কাউকে কৈফতদারি করে আমি করি না। আর তুমি তোমার ছেলের কথা বলতেছো? হ্যাঁ, আচ্ছা, তোমার ছেলে সে নিজের মতো করে চলে। আমি যদি কোনো কিছু বলি সে কি আমার কথা মতো চলবে? চলবে না। তাহলে পরে আমি তার কথা কেন শুনবো? দেখো বাবা, তুমি কখনো তোমার ছেলের নামে সাফাই গাবা না, এটা আমার পছন্দ না। চলো মার্কেটে যাবো। তোমার যদি যেতে মনে চায় তাহলে চলো, নাহলে তুমি রুমে থেকে যাও। ঠিক আছে, চল যাই। চলো। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমাদের ঘরের মধ্যে সবসময় রহমত আর বরকত বর্ষিত করো। বাবা, কোথায় যাচ্ছ? শেফা, কি ব্যাপার? তুই এখনো পর্যন্ত তোর গায়ে পোশাক পাল্টাসনি? দেখো, আমার তো আদিক্ষতা পছন্দ হয় না। আমি আমার যেরকম পোশাক পরতে পছন্দ আমি সেই পোশাক পরে চলাফেরা করি। শেফা, ভুলে যাস না আমি তোর বড় ভাই। আমি তোকে ভালোর জন্য বলছি, এটা আমার আদেশ। যা পোশাক পাল্টা। দেখো, তোমার আদেশ শুনতে আমি বাধ্য নই। তুমি হয়তো বা এখন কি যেন পাশ করে আসো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমারও একটা লাইফ আছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে। যেহেতু আমি আমার মতো করে চলতে চাই, আমি আমার স্বাধীনভাবে চলতে চাই, তাই তোমার কথা শুনতে আমি বাধ্য নই। আমি বাধ্য হয়েছি তোর গায়ে হাত তুলতে, কারণ আমার লজ্জা হচ্ছে আমি তোর ভাই। আরে আমি আলেম পাশ করেছি, হাফজ কমপ্লিট করে আমি আলেম হয়েছি। বাংলা ইংরেজি সবকিছু পড়াশোনা করেছি। ইসলামে স্পষ্টভাবে লেখা আছে যে পর্দা নারীর ভূষণ। আর তুই একজন আলেমের বোন, আলেমের বোন যদি পর্দা না করিস, তুই যদি তোর এই বেপরোয়া চলাফেরা বন্ধ না করিস, আমি বলে দিচ্ছি আমি এই ঘরে আর কখনো ফিরে আসবো না। আমি চিরদিনের জন্য তোদের সবাইকে ছেড়ে চলে যাব। দেখ বোন, এলমিতিন শিক্ষা করেছি মানুষকে বোঝানোর জন্য, দিনের পথে আনার জন্য, কিন্তু আমার ঘরের মানুষ যদি বেদিন হয়ে থাকে, সে বেদিনদের মতো পোশাক আশাক পরে রাস্তাঘাটে খোলামেলা পোশাক পরে ঘোরাফেরা করে, আমি সমাজে মুখ দেখাবো কি করে? বাবা আমাকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে, কারণ সে একজন চাকরিজীবী। তার একমাত্র ছেলে আমি, সে চেয়েছিল তার ছেলে হাফেজ এবং মাওলানা হোক। কিন্তু বাবা, তুমি ওসব কি পোশাক পরছো? এসব ইহুদি নাসারাদের পোশাক। পোশাক বাদ দিয়ে আমাদের দিনের পথে, ইসলামের পথে যে পোশাক আছে, তুমি পাঞ্জাবি পরো, পাজামা পরো, মাথায় টুপি পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে বাবা। বাবার কথা না হয় মানলাম, কিন্তু বোন, তুই কি ভাবছিস তুই একদিন মরবি না? আরে সবাইকে একদিন মরতে হবে। জন্ম যেহেতু নিয়েছি, মরতে তো হবেই। মৃত্যুর পর কি হিসাব দিবি? আচ্ছা বোন, তোকে একটা ছোট্ট উদাহরণ দেই। ধরে নে রাস্তায় একটা ছেলা কলা পড়ে আছে, সেটার দিকে সবাই তাকাবে, কিন্তু কেউ তুলে মুখে দেবে না। কেন জানিস? এটা নোংরা হয়ে গেছে। ওটা পোকামাকড়, পিপিলিকা মাটিতে বসবে। আর একটা পরিপক্ক সুন্দর খোসা সহ কলা যদি পড়ে থাকে, কেউ না কেউ সেটা তুলে নেবে। কোনো ক্ষুধার্ত হলেও সেটা তুলে নিয়ে খাবে। শোন,
শরীর দেখানোর জিনিস না। আসলে নারীর শরীর হচ্ছে পর্দা করার জন্য, আর নারীর শরীর শুধু একজনই দেখবে, যে তার স্বামী, এর বাইরে কেউ না। আমি তোর কাছে অনুরোধ করছি, আমি ভাই হয়ে তোর কাছে হাত জোর করছি, মিনতি করছি, বোন দয়া করে তুই ইসলামের পথে চল, পর্দা কর। আমি যেন গর্ব করে বলতে পারি আমার বোন একজন পর্দাশীল নারী। থাক ভাইয়া, তুমি আর আমাকে লজ্জা দিও না। আমি আসলে এতদিন বুঝতে পারিনি আমি কি সব পোশাক পরি, কিভাবে চলাফেরা করি, এগুলো ইসলামে অন্যায়, অপরাধ। আমি একজন মুসলিম, এটা আমি জানি, কিন্তু আমি একজন মুসলিম নারী হয়ে সেভাবে চলাফেরা করি না, পর্দায় চলাফেরা করি না, এটা আমার অপরাধ। কিন্তু ভাইয়া, আমি যে সমাজে চলি, এসব সমাজের ছেলেমেয়েরা ভার্সিটিতে স্টাডি করে, ওরা আমার মতো ড্রেস আপ করে, ওদের কথাবার্তা, আচার আচরণ সবই আপগ্রেড, যেগুলো কিনা একটা মেয়ের ভিতর হওয়া উচিত না। ভার্সিটির ছেলে মেয়েদের চলাফেরা তুমি তো জানোই, তারা মডার্ন ড্রেস ছাড়া চলেই না, উঠতে বসতে সিগারেট খায়, তারা ঠিকঠাক মতো লেখাপড়াও করে না। ভার্সিটিতে সারাদিন রিলেশনশিপ, প্রেম, এই সে এগুলো চলতেই থাকে। আমিও তো তার ভিতরেই পড়ালেখা করি, তাই ওদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি এইসব পোশাক পরিধান করি। কিন্তু ভাইয়া, আমি জানি এসব পোশাক পরা আমাদের নারীদের উচিত না, নারীদের পর্দা করা উচিত, কিন্তু জেনেও আমরা সোসাইটি মেনটেন করি। ভাইয়া, আমি বুঝতে পেরেছি তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছো, যে একটা নারীর পর্দা করা উচিত, সুন্নতি লেবাস পরা উচিত, ভালোভাবে চলাফেরা করা উচিত, সুন্দরভাবে ব্যবহার করা উচিত। তোমাকে যদি বাবা আজকে আলেম না বানাতো, তাহলে হয়তো বা আমরা সারা জীবন একই ভুল করে যেতাম। ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। ধন্যবাদ বোন, আমি তোর কাছে চির কৃতজ্ঞ। বাবা, আমি যে আজ থেকে তুমিও এরকম পোশাক না পরে পাঞ্জাবি পাজামা টুপি পরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রাখবে না আমার কথা? হ্যাঁ বাবা, আমি তোর কথা মতো এখন এই লেবাস পরিবর্তন করে এখন থেকে ইসলামিক আদর্শের জীবন গড়ে তোলার চেষ্টা করব। তুই আমার জন্য দোয়া করিস বাবা। অবশ্যই বাবা, কেন না। শেফা, তুই ভিতরে যা, ভিতরে গিয়ে তোর পোশাক পরিবর্তন করে আয়। ও হ্যাঁ, ভুলেই তো গিয়েছি, আসতেছি। বাবা, আমার কথায় তুমি কষ্ট পেও না। সত্যি কথা বলতে কি বাবা, আমি সবসময় চাই আমরা সবাই ভালো থাকি, ইসলামের পথে চলি, যেন মৃত্যুর পরও আমরা সুন্দর একটা জীবনযাপন করতে পারি। হ্যাঁ বাবা, তুই আজকে আবার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস। আমি এখন থেকে ইসলামের আদর্শে নামাজ রোজা করার জন্য সবসময় চেষ্টা করব। তুই আমার জন্য দোয়া করিস। শুক্রিয়া, শুক্রিয়া। এই নাও চা। চাটা খেয়ে তুমি গোসল করে পাক পবিত্র হয়ে এই পোশাকটা পরো, তারপর মসজিদে নামাজ পড়তে যাও। তুমি যখন আসবে একসাথে খাবার খাবো। শোনো, তোমার নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে নামাজ পড়ো, আমার ইচ্ছে নাই পড়বো না। আর কি বললে? পাক পবিত্র হও। এই, আমি কি অপবিত্র? হ্যাঁ, আমাকে অপবিত্র মনে হয়? আরে কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস পরে আছি, আর সে কিনা আমাকে কিনে আসছে কি পাঞ্জাবি পাজামা টুপি, এগুলো আমার পছন্দ না। ঠিক আছে, যাও এখান থেকে। এটা তুমি কেমন কথা বলছো? আজকে সবে বরাত, এই রাতে যদি তুমি নামাজ পড়ো, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো, যাতে করে তোমার পাপ মুক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এবং 1 বছর যাবত যত পাপ করেছো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন। তাই বলছিলাম তুমি নামাজটা পড়ে এসো, এরকম ভাবে কথাবার্তা বলো না। একদম চুপ, আর একটা কথা বলবে না। বেয়াদব, মুখে পাশে তর্ক করা কবে শিখছো? হ্যাঁ, কবে শিখছো? শোনো, আমি তোমার হাজবেন্ড, ঠিক আছে? আমার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবে। আর কি বললে? আজকে শবে বরাত। শোনো, তোমাদের মতো আনকাজের কিছু গেউভূত আছে না, ওদের জন্য শবে বরাত, আর আমাদের জন্য আছে আজকে পার্টি করার দিন। ওকে? পোশাকটা রেখে গেলাম, যদি মনে হয় নামাজ পড়তে যাবেন পড়ে তারপরে যাবেন। আমি তোমার সাহস দিকে অবাক হচ্ছি, তোমার মুখের উপর তর্ক করতেছো। আমি আপনার মুখে মুখে তর্ক করছি, আমার মনে হলো আপনাকে বিষয়টা বলা উচিত। তবে
আপনি যা করছেন তা একদম ঠিক। আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু আপনি যেহেতু আমার হাজবেন্ড, আমার দায়িত্ব আপনাকে ইসলামের পথে আনা। আপনি যদি পরিশুদ্ধভাবে নামাজ না আদায় করেন, ঠিকঠাক মতো ইসলামের পথে না চলেন, তাহলে কি করে আমরা দুজন একসাথে জান্নাতে যাব বলেন? তার জন্যই আপনাকে দাওয়াত দিচ্ছিলাম, যাতে করে আপনি মসজিদে যান, ঠিকঠাক মতো নামাজ পড়েন। আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে, সেদিন কিন্তু আমাদের আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। আপনি পুরুষের অন্য কোনো পরনারীর দিকে তাকিয়েছেন কিনা, সব কিছুরই কিন্তু কড়াই গন্ডা হিসেব হবে। তাই বলছি, আপনি যেসব কাজ করছেন, নামাজ কালাম না পড়ে গান বাজনা করতেছেন, এগুলো থেকে বিরত হয়ে আপনার মসজিদে যাওয়া উচিত। চুপ, একদম চুপ। আমার সামনে নীতি কথা বলবে না, ঠিক আছে? তোমার চেয়ে আমি কোনো কম বুঝি না, যত সব পাগলের দল। কই যাস বাবা? মসজিদে যাবি না? আমি বাইরে একটু যাচ্ছি, কাজ আছে আমার। আজকে সবরাতের রাত, একটু মসজিদে যা। দেখো বাবা, এই বাসায় সারাক্ষণ ঘের ঘেরে নেই, আবার এখন তুমি শুরু করেছো, এসব ভালো লাগে না আমার। কি হয়েছে বাবা, বাসায় কি হয়েছে? কি হবে? একদম বউ আনছো না বাড়িতে, সারাক্ষণ আমার কানে কাছে জ্ঞান করতেই থাকে, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আর কি বলবো, বাকিটা গিয়েই শোনো। দেখো বাবা, এই বাসায় সারাক্ষণ ঘের ঘেরে নিয়ে আমার ভালো লাগে না। যেখানেই যাস নামাজ পড়িস, নামাজ পড়ে আসলে আমরা একসাথে খাবার খাবো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা তোমাকে দুই মসজিদে খুঁজেছে, কোথাও পাইনি। হ্যাঁ বাবা, বৌমা তো ঠিকই বলেছে। আমি মসজিদে নামাজ পড়তে গিয়ে দুইটা মসজিদে তো খোঁজ করেছি, কিন্তু কোথাও তো তোকে পাইলাম না। রাত কোথায় ছিলি? শোনো বাবা, এখন নামাজ কালাম করার বয়স তোমাদের, আমরা এখন একটু আনন্দ ফুর্তি করবো, এই বয়সে একটু মজা করব, তাই না? তোমরা কদিন বাঁচো না বাঁচো, নামাজ কালাম পড়ো, তোমাদের মৃত্যুর ভয় আছে। আর আমি তো এখন মাত্র জোয়ান মানুষ, আমি তো ঘুরবো ফিরবো, আড্ডা দিব, একটু মজা করবো, তাই না? সূর্য, তুই এত সুন্দর একটা বউ পেয়েছিস, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর তুই তো 1 ওয়াক্ত নামাজও পড়স না। তুই সারাক্ষণ এই বউর উপর অত্যাচার করিস, অথচ সে তার কোনো প্রতিবাদ করে না, হাসি মুখে তোর সাথে কথা বলে। আজকে একটা সবরাতের রাত, আজকেও তুই তার উপর হাত তুলেছিস, এটা ঠিক নয় বাবা। আমাদের মহল্লার দিকে চেয়ে দেখ, কোন ছেলেটা বউ নিয়ে সুখে শান্তিতে আছে? সারাক্ষণ একটা না একটা গন্ডগোল তাদের মধ্যে লাইগেই আছে। বউকে তারা কিছু বললে বউ লাঠি নিয়ে দৌড়ে আসে। আর তুই এমন একটা বউ পেয়েছিস কপালের জোরে। এখনো সময় আছে সূর্য, 5 ওয়াক্ত নামাজ কালাম পর, দিনের পথে আয়। থাক বাবা, আপনি সূর্যকে কিছু বললেন না। ও আমাকে আজকে হয়তো মেরেছে, কিন্তু একদিন ওর ভুলটা ঠিকই বুঝতে পারবে। একদিন দেখবেন নামাজ পড়া শুরু করে দেবে। এই শোনো না, তুমি খাবারটা খেয়ে মসজিদে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, কারণ শবে বরাতের নামাজ ফজরের নামাজে আগ পর্যন্ত পড়া যায়। এই, আমি জানি তুই সারাক্ষণ আমার বাবার কানে কান পড়াতিস, ঠিক আছে? নামাজ নামাজ নামাজ, আরে তোর নামাজ তুই পড় না, সমস্যা কোথায়? বুঝতে পেরেছি তো, আজকে একটু ভালো মতো রান্না করেছিস, রুটি বানিয়েছিস, মাংস রান্না করেছিস, আমি যেন ভালো মতো খেতে না পারি, তোর ধান্দা, ঠিক আছে? খেলাম না। আরে তুমি তো আমার উপর শুধু শুধু রাগ করতেছো। আমি তো তোমাকে রাগানোর জন্য কিছু বলিনি, আমি বলেছি যাতে করে তুমি নামাজটা পড়ো, আর আজকে রাতে তুমি নামাজটা পড়লে হয়তো আল্লাহ তোমাকে সারা জীবনের পাপ মোচন করে দিতে পারে। কিন্তু তুমি তো দেখছি আমার উপর রেগে যাচ্ছ। হ্যাঁ বাবা, বৌমা ঠিকই বলেছে। আজ সবরাতের রাত, ফজরের নামাজের আগ পর্যন্ত নামাজ পড়া যায়। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আসলে মানুষের হায়াত মতো তো ঠিক নেই। আমার চিন্তা ভাবনা ভুল ছিল যে আমি এখন যুবক, এখন ঘুরে ফিরে সময় নষ্ট করবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো, পার্টি করবো। এখন তো আমি
আমি সত্যিটা বুঝতে পেরেছি বাবা, যে আমি যা চিন্তা করি সব ভুল। আসলে তুমি সত্যিই বলেছো, আমার বন্ধু বান্ধবরা তো সবাই বিয়ে করেছে। আমি আমি যতদূর দেখেছি, আমার বন্ধুরা যে তার বউকে একটু চোখ গরম করে, তার বউরা তাকে লাঠি নিয়ে তাড়ায়। আর আমি প্রতিনিয়ত আমার বউর গায়ে আঘাত করি, কত অত্যাচার করি। কই, ও তো কখনো প্রতিবাদ করে না, সারাক্ষণ আমাকে বুঝিয়ে যায়। আমি বুঝতে পেরেছি বাবা, আসলে এই সব কিছুর মূলে হচ্ছে ও খুব ইমানি একটা মেয়ে, ইসলামিক মাইন্ডের একটা মেয়ে, যার জন্য সব কিছু ধৈর্য ধরে, আর ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, যার জন্য ও এতটা ভালো। ভুলটা আমারই ছিল বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমরা এটাই চেয়েছিলাম। একটা কাজ করো, খাবারটা খেয়ে মসজিদে যাও, গিয়ে নামাজটা পড়ে আসো। না, আমি আগে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে তারপর খাবো। আরে দাঁড়াও, খাবার খাওয়াটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে পড়ে। আগে খাবারটা খাও, তারপর নামাজে যাও। আচ্ছা ঠিক আছে খাবো, চলেন খেয়ে নিই। বাড়ি কেউ আছেন? ও দিদি বৌদিরা, কেউ আছেন কি বাড়িতে? হায় রে ভগবান, কি যে ক্ষুধার জল তৃষ্ণা লাগছে। কি আপনি? আসলে দিদি, আমার অনেক ক্ষুধা লাগছে, দুটি কটা অন্ন দিতেন। আমি সত্যি অনেক ক্ষুধার্ত, কটা অন্ন কি দেবেন আমারে? অনেক ক্লোজ হাইটে আসছি, আমি ক্ষুধায় হাঁটতে পারতেছি না। আপনি জানেন না এটা মুসলিম বাড়ি? এই এলাকার কেউ হিন্দুদের পছন্দ করে না। আর আপনি কিনা আমাদের বাড়িতে আসছেন খাবার চাইতে, আর আপনাকে আমরা খাবার দিব? অসম্ভব। যান হিন্দু বাড়িতে গিয়ে খাবার চান, তারা আপনাকে খাবার দিবে। দিদি, সত্যি কথা বলতে কি, আমার অনেক ক্ষুধা পাইছে। আসলে অনেক দূর থেকে আইছি, অনেক ক্লোজ হাইটে আইছি। আমি তো জানি না এই গ্রামে কোনটা হিন্দু বাড়ি আর কোনটা মুসলমান বাড়ি। খাওন চাইতে আর ওরে আমি খাওন দেবো সেগাই পুরা বেটকাই পুরা। হ্যাঁ এই বাপের জন্মে কোনদিন আল্লাহ নাম নিছস? দিন তো বন্য করস। হ্যাঁ আর কোন কাম আছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কালাম পড়ে তোর মতো খাওয়াই। পাপ কি তোর হইব না আমার হইব? আমার হইব। আমার ক্ষুধার চোটে আমি সহ্য করতে না পাইরা আপনার কাছে কটা খাবার চাইছি, দেন না খাবার। পাইজামি পাইছেন? হ্যাঁ বারবার করে বলতেছি এটা মুসলিম বাড়ি, মুসলিম বাড়ি, কানে যায় না? আপনি যদি আমাদের বাড়ির খাবার খান, আমাদের কোনো প্লেটে খাবার খান, তাহলে সেই প্লেটে কোনো মুসলমান খাবার খেতে পারবে না। প্লেটে খাবার না দেন, এই যে আমার এই কাপড়ের মধ্যে কটা শুকনা খাবারই দেন, মুড়ি সিরা যাই থাকে। এতবার করে বলতেছি, তারপরও কানে যাচ্ছে না। নির্লজ্জ বেহায়ার মতো খাবার চেয়েই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। দিদি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি একজন মানুষ, অনেক ক্ষুধা পাইছে বইলা এই বাড়িতে ঢুকা পড়ছি। যত বড় মুখটা তত বড় কথা। নির্লজ্জ বেহায়ার মতো এসে খাবার চাইতে, আর ওনাকে আমরা খাবার দিয়ে দিব। হ্যাঁ কেন? মুসলমান বাড়িতে হিন্দুদের আবার খাবার কিসের? হ্যাঁ খাবার যেহেতু খেতেই হয়, কোনো হিন্দু বাড়ি খুঁজে নেন, ওইখানে গিয়ে খান। আমাকে আর একবার ডিস্টার্ব করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। অনেক জল তৃষ্ণা পাইছে, একটু জল দেন, একটু জল খাই। জল? ও আচ্ছা, পানি। হ্যাঁ পানির তৃষ্ণা ধরছে। দেখুন দিন পানি লস না, আর পানিও খাইতে চাস? তোরে আমি পানি দিব? হ্যাঁ তোরা তো পবিত্রই না, তোরা তো অপবিত্র। তোকে মতো মানুষের যদি পানি দিই, আর সেই গ্লাসে যদি আমরা মুসলমানরা পানি খাই, তাইলে কি আমরা পাক থাকবো? আমরা তো না পাক হয়ে যাবো। তোর তো নামাজ হইব না, রোজা হইব না। তোকে তার এগুলো করা লাগে না, আমাকে তো আল্লাহরে ডাকা লাগে। বাপের জন্য কোনদিন আল্লাহ কোথাও নাম নিছস? নেস তো নাই। বাইরা তাড়াতাড়ি, বাইরা তাড়াতাড়ি, বাইরা কইতাছি। তুই যতক্ষণ এই বাড়িতে থাকবি ততক্ষণ আমাকে বাড়িটা না পাক থাকবো। বাইরা তাড়াতাড়ি, বাইরা না কি জুতো দিয়ে পিড়ে। আব্বা আও, এই নোমর বাচ্চা, রোমর ডান্ডির বাচ্চা ডান্ডি আমাকে বাড়িতে আইছে। আব্বা এই নোমর বাচ্চা, নোমর ডান্ডির ডান্ডি আইছে খাউন চাইতে, ওরে নাকি আমি খাউন দিব। ক্ষুধার্ত যেহেতু খাউন দে, তোকে খাইয়া যায়। কেমন কথা কইতেছো আব্বা? আমরা মুসলমান, আমরা কেন হিন্দুকে খাওয়ান দিতে যাবো? আমরা যদি এই লোকের খাবার দিই, তখন আমাকে প্লেট, বাড়ি, চামচ
নাপাক হয়ে যাইব। ওই প্লেটে যদি আমরা খাওন খাই তো আমরাও নাপাক হয়ে যাবো, তখন আমাকে নামাজ হইব না, রোজা হইব না, জাকাত হইব না। আর তারপর আবার বাড়ির ভিতর ঢুকছে, বাড়িটা পর্যন্ত নাপাক হয়ে যাইতেছে। ওরে তুমি খাওন দিব না জীবনে। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফকির বাচ্চা নিতে বাইর করো, নইলে এটা জুতা পিটা করে বাড়িতে বাইর করে দেবো। মারে, তুই যে কথা বলছিস এটা ঠিক না। কারণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই এক আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন ক্ষুধার্তকে খাবার দাও, তৃষ্ণার্তকে পানি দাও। এই পৃথিবীতে তুই যাই দেখতেছিস, পশু পাখি জীব জন্তু সবই এক মহান আল্লাহর সৃষ্টি। তাই সৃষ্টিকে কোনো সময় অমর্যাদা করতে হয় না। আর এই ছেলেটা হচ্ছে একজন মানুষ। আল্লাহ বলছেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর এই ছেলেটাকে খাবার দিলে আল্লাহ নারাজ হবে না, বরঞ্চ খুশি হবে। তুই এই ছেলেকে তোকে খাবার এনে দে, ও ক্ষুধার্ত। বাবা, এতক্ষণ আমি না বুঝে ওনাকে অনেক অপমান করেছি, গায়ে পর্যন্ত হাত তুলেছি, কিন্তু বুঝতে পারিনি আমার এগুলো করা একদম উচিত হয়নি। আসলে যার যার ধর্ম তার তার, সবার ধর্মই সবার কাছে সমান, কিন্তু আমি যেটা করে ফেলেছি এটা আমাদের ধর্মে নেই। আসলে ভাইজান, আমি না বুঝে না জেনে আপনাকে অনেক অপমান করেছি, আপনার গায়ে থাপ্পড় মেরেছি, কিন্তু এটা করা আমার একদম উচিত হয়নি। ইসলাম হলো শান্তির ধর্ম। হাদিসে বলেছেন কোনো বেধর্মীকে অপমান অপদস্থ করো না, তার ধর্ম নিয়ে কটাক্ষ করো না, তাহলে তোমার ধর্মই তাদের কাছে ছোট হবে। এটা পড়েও আমি আপনাকে অপমান অপদস্থ করেছি, জানি পাপের কাজ করেছি, কিন্তু আর কখনো করব না। বাবা, তোমার বাড়ি কোথায়? কোত্থেকে এসেছো? জি কাকা, আমাগো বাড়ি কৃষ্ণনগর, এখান থেকে মেলা দূর। আসলে আমি খুব গরিব ঘরের পোলা, নানা বাড়ি যাবো তো টাকা পয়সা ছিল না, তাই পায়ে হাইটে আইছি। আমি বুঝতে পারি নাই এটা মুসলমান বাড়ি কি দেয়, আসলে পা চলতেছিল না তো তাই ঢুকা পড়ছি। মা, ও খুব ক্ষুধার্ত, ভিতরে নিয়ে গিয়ে ওকে খাবার দে। আচ্ছা বাবা, যাও ঠিক বাবা, আছে। তুমি ভিতরে যাও। না না না, আমি ভিতরে যাব না। ভিতরে গেলে যদি আপনাকে অমঙ্গল হয়, আমার এইখানে করে খাবার দেন, আমি খেয়ে চলে যাব। না ভাইজান, আপনি বাইরে বসে খাবেন এটা কি করে হয়? আপনি হচ্ছেন আমাদের বাড়ির মেহমান, খেতেই যদি হয় তাহলে ভিতরে বসেই খাবেন। চলুন। চলো বাবা, যাও ভিতরে যাও। জি, ভগবান আপনার করে ভালো রাখুক, ভগবান আপনাকে মঙ্গল করুক। যা মা, তুই খাবার রেডি কর, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা বাবা, ঠিক আছে। চলো বাবা, ভিতরে চলেন আসো। কাকা। বাড়ি কেউ আছেন? ও দিদি বৌদিরা কেউ আছেন কি বাড়িতে? হায় রে ভগবান, কি যে ক্ষুধার জল তৃষ্ণা লাগছে। কি আপনি? আসলে দিদি, আমার অনেক ক্ষুধা লাগছে, যদি কটা অন্ন দিতেন। আমি সত্যি অনেক ক্ষুধার্ত, কটা অন্ন কি দেবেন আমারে? অনেক ক্লোজ হাইটে আসছি, আমি ক্ষুধায় হাঁটতে পারতেছি না। আপনি জানেন না এটা মুসলিম বাড়ি, এই এলাকার কেউ হিন্দুদের পছন্দ করে না, আর আপনি কিনা আমাদের বাড়িতে আসছেন খাবার চাইতে, আর আপনাকে আমরা খাবার দিব? অসম্ভব। যান হিন্দু বাড়িতে গিয়ে খাবার চান, তারা আপনাকে খাবার দিবে। দিদি, সত্যি কথা বলতে কি, আমার অনেক ক্ষুধা পাইছে। আসলে অনেক দূর থেকে আইছি, অনেক ক্লোজ হাইটে আইছি। আমি তো জানি না এই গ্রামে কোনটা হিন্দু বাড়ি আর কোনটা মুসলমান বাড়ি। নোমর বাচ্চা নোমো আইসি খাওন চাইতে, আর ওরে আমি খাওন দেবো সেগাই পুরা বেটকাই পুরা। হ্যাঁ, এই বাপের জন্মে কোনদিন আল্লাহ নাম নিছস? আদিন তো নমো 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 করস। হ্যাঁ, নমো নমো আর কোন কাম আছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কাল এই লন। ভাইজান আপনি? কি বলছে না বলছে? কে ভাইজান? কার ভাইজান? ভাইজান তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার ছোট বোন শেফা। পাগল নাকি? আমার কোনো ভাই বোন নেই। কোত্থেকে এসে আমাকে বলছে ভাইজান। দেখছো তো বাবু কি বলছে ওসব? তোমাকে তো আগেই বলছি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খাও না, রাস্তার পাশে একটা চার দোকান দেখেছো, ওইখানেই খেতে হবে। আর এটা তো ফকিন্নিদের অভ্যাস, ভাই বলে 2 টাকা বেশি নেওয়ার জন্য। ছি ভাইয়া,
তুমি আমারে চিনতে পারতেছো না, নিজের বোনের চিনতে পারতেছো না। এতদিন শুনছি বড় ভাইজান নাকি বাপের সমতুল্য হয়, ছোট বোনের নাকি নিজের সন্তানের মতো করে রাখে। আর তুমি কি করছো আমগো লাগে? আমারে মারে রাইখা বাড়িতে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, একটা বাড়ির জন্য আমাকে খোঁজ খবর নাও নাই। আর আজকে যখন তোমার সামনে আমি, তুমি কি করলা? আমারে অস্বীকার করলা, নিজের বোনের অস্বীকার করলা। আমি এইটা কোনো আশা করি নাই। ও এসব কি বলছে? আরে কি বলবো, পাগল নাকি তুমি? হ্যাঁ এই কি বলছো সব উল্টাপাল্টা কথাবার্তা? ছি, তুমি আমার বড় ভাইজান, যারে আমি ছোটবেলা থেকে নিজের বাবার সমতুল্য মনে করছি, নিজের ছোট বোনকে চিনতে পারতেছো না। আমারে আর মারে বাড়িতে রাইখা সে কবে তুমি পলায়ে গেছো? একটা বারের জন্য আমার খোঁজ খবর নিছো? নাও নাই, একটা বারের জন্য খোঁজ খবর নাও নাই। আমার কথা নাই বাদই দিলাম, বাড়িতে মা আছে বাবা আছে, তাদের খোঁজ খবর তো একটা বার জন্য নেওয়া উচিত ছিল, তাই না? নিজের বাবা মারে কিভাবে খোঁজ খবর না নিয়ে থাকো তুমি? হ্যাঁ, ও তোমার দ্বারা তো সবই সম্ভব, কারণ কারণ আজকে তো তুমি বড়লোক হয়ে গেছো। তোমার পোশাক আশাক দেখে মনে হইতেছে তুমি অনেক কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক। তুমি তো আমারে পরিচয় দিবা না। আমি তোমারে ভাইজান কইই ভুল করছি। এতদিন আমার ভাইজান ছিল না, ভালোই ছিলাম। আমার ভাইজান অনেক আগেই মারা গেছে, তুমি আমার ভাইজান না। এসব কি শুনতেছি আমি? তুমি না বলছো তোমার বাবা লন্ডনে থাকে, তুমি বড় লোকের ছেলে, এখন তো দেখতেছি তুমি ফকিন্নির ছেলে। তুমি আমার কাছে সব গোপন করে আমাকে বিয়ে করছো। দেখো, ফকিনি ছেলে বলবা না, প্রত্যেকটা আমার আত্মসম্মান আছে, উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? তুমি ফকিন্নি ছেলে থেকে তোমাকে ফকিন্নি ছেলেই বলবো, তোমাকে কি বড় লোকের ছেলে বলবো আমি? চুপ! আর কখন আমাকে ফকিনি ছেলে বলবা না। তুমি আমাকে ধমক দিছো, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আমি তোমার সংসার করবো না, আমি তোমাকে আজকেই ডিভোর্স দেব, আর তোমার ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দেব। শোনো শোনো নিজম, কি শখ মিশছে তোর? শখ মিশছে? দিলি তো, আমার সংসারটা নষ্ট করে দিলি তুই। এই জন্যই ছোট লোকদের কখনো আপন করে নিতে নাই। আর আরে তুই তো আমার আপন জন, এটা তো ওর সামনে না বললে হতো নাকি? হিংসা, তোর ভিতরে প্রচুর হিংসা। যখন দেখছিস আমি একটু ভালো আছি, তোর ভিতরে হিংসা কাজ করছে, যার জন্য তুই আমার সংসারটা নষ্ট করে দিচ্ছিস। আসলে কি জানোস, এই ছোট লোকই থাকে। আমি ছোট লোক, আর তুই কি বড় লোক? তুই মনে হয় ভুইলা গেছস, এই ছোট লোকটা তোর বোন, আর এই ছোট লোকের মা বাবা তোর মা বাবা। আজকে বড় লোকের মায়ের বিয়ে কইরা বড় লোকই ভাব দেখাইতেছিস, তাই না? এই যে দোকানটা দেখতে পাইতেছিস না, কিস্তির টাকা উড়ে এই দোকানটা দিয়ে আজকে বাপ মার সংসার চালাইতেছি, বাবার চিকিৎসা খরচ চালাইতেছি, মারে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াই। আজকে যদি তুই আমাকে সংসারে হাল ধরতি, ভালো একটা চাকরি করে বাবার চিকিৎসা করাইতি, আজকে কি আমার এই দোকানদারি করতে হইতো? ভালো একটা ঘরে আমার বিয়ে হইতো, আমি সংসার করতাম, কিন্তু সংসার আমার কপালে নাই। আর তুই কি না কইতেছস আমি ছোট লোক? হ, তুই ঠিকই কইছস, আমি ছোট লোক। ছোট লোক যদি না হইতাম আজকে কি বাপ মার জন্য এত কষ্ট করতাম, নিজের কথা একবারও চিন্তা না কইরা। আর আজকে যখন তোর বউ চলে গেছে তোরে থুইয়া, তোর অনেক কষ্ট লাগতাছে, কিন্তু একটা বারের জন্য, বাবার জন্য, মার জন্য, আমার জন্য একটু কষ্ট লাগলো না। আব্বা আমার কি হয়েছে? তুই আমার আব্বা আমার কাছে নিয়ে চল। ও এখন বাবা মারে দেখবি, তাই না? বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছে, উইটা দাঁড়ানোর মতো শক্তি নাই, অপারেশন করার জন্য টাকা লাগবে। তুই আমার আব্বা আমার কাছে নিয়ে চল, হ্যাঁ আমি আব্বা আমার কাছে যাবো। বাবা, চুপ! তুই এই পাপে হাত দিয়া তোর বাবারে ছবি না। বাবা, মা, মা তুমি আমার খারাপ করো না মা। আমার বাবা কি হয়েছে? আমার বাবা কথা কও না কে বাবা? ও বাবা কথা কও না কেন বাবা? তোমার কি হয়েছে কও আমারে?
বাবা তুমি কও মানে তোমার কি হয়েছে? দেখতেই তো পাইতাছ বাবা অসুস্থ যন্ত্রণায় ছটফট করতেছে। এই অসুখের যদি চিকিৎসা করাইতে হয় তাহলে 7 লাখ টাকা দিয়ে অপারেশন করাইতে হইব, কিন্তু অপারেশন করার মতো তো টাকা পয়সা আমার কাছে নাই। বাড়ি ভিটা জায়গা জমি যা ছিল সব বিক্রি কইরা তো মা তোরে পড়ালেখা শিখাইছে। এখন এখন বাবার চিকিৎসা করানোর মতন একটা টাকাও নাই। দোকানটা দিয়ে কোনো রকম খালি ওষুধপত্র কিনতেছি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি। আমি লোভে পড়ে গেছিলাম। আমি নিজের স্বার্থের জন্য নিজের মা বাপ বোন সবাই মিলে গেছিলাম। আমার তুই মাফ করে দেবো মা গো, তুমি আমাকে মাফ করে দাও। বাজার তুমি আমাদের কথা কও, বাজার একটা বার কথা কও। আমি তোমার চিকিৎসা করাবো, আমি তোমার শহরে নিয়ে যাবো, যত টাকা লাগে আমি তোমার খরচ করে সুস্থ করবো। বাজার বাজার কথা কও বাজার। আমার বাবা আমার আগের মতো সুস্থ হয়ে যায়। এই লন ভাইজান, আপনি কি বলছে না বলছে? কে ভাইজান? কার ভাইজান? ভাইজান তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার ছোট বোন শেফা। পাগল নাকি? আমার কোনো ভাই বোন নেই। কোত্থেকে এসে আমাকে বলছে ভাইজান। দেখছো তো বাবু কি বলছে ওসব? তোমাকে তো আগেই বলছি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খাও না, রাস্তার পাশে একটা চার দোকান দেখেছো ওইখানেই খেতে হবে। আর এটা তো ফকিন্নিদের অভ্যাস, ভাই বলে 2 টাকা বেশি নেওয়ার জন্য। সে ভাইয়া, তুমি আমারে চিনতে পারতেছো না? নিজের বোনেরে চিনতে পারতেছো না? এতদিন শুনছি বড় ভাইজান নাকি বাপের সমতুল্য হয়, ছোট বোনের নাকি নিজের সন্তানের মতো করে রাখে। আর তুমি কি করছো আমগো লাগে? আমারে মারে রাইখা বাড়ি